And they want to control us just like a dictator. তো নেপালে যা ঘটছে তা শুধুমাত্র একটা রাজনৈতিক পতন নয়, এটা আসলে গোটা দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর এখন নেপাল, তিনটি দেশেই একই ছবি। দুর্বল অর্থনীতি, শাসকের অনমনীয়তা আর শেষ পর্যন্ত জনতার বিক্ষোভে সরকারের পতন। 2022 সালে শ্রীলঙ্কা রাজাপক্ষে পরিবারকে জনতা রোষ গিলিয়ে নিয়েছিল। 2024 সালে বাংলাদেশের শেখ হাসিনা জনতার চাপে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আর এবার 2025-এ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জনবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্ত বিপ্লবের আসল চালিকা শক্তি কি শুধুই জনতা, নাকি এর পিছনে রয়েছে কোনো বড় আন্তর্জাতিক খেলা? নেপালে যে বিদ্রোহ ছড়িয়ে পড়ল তার সূত্রপাত হয়েছিল সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা থেকে, কিন্তু এটা ছিল কেবলই এক স্ফুলিঙ্গ। বাস্তবে বছরের পর বছর ধরে জমে থাকা বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং চীন ঘনিষ্ঠ নীতির কারণেই নাগরিকদের ক্ষোভ আগেই ফুঁসছিল। সরকার ভেবেছিল দমন নীতি প্রয়োগ করে এই বিদ্রোহকে থামিয়ে দেবে, কিন্তু পুলিশের গুলিতে 19 জন তরুণের মৃত্যু সেই আগুনে ঘি ঢেলে দিল। ফলে ছাত্র যুবদের বিক্ষোভ রূপ নিল এক বৃহত্তর বিপ্লবে। নেপালে হঠাৎ করেই বিস্ফোরিত হলো প্রবল গণ আন্দোলন। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ 26টি সমাজ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে পড়েন তরুণ প্রজন্ম। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে হাজারো যুবক যুবতী। রাজধানী কাঠমান্ডু রাস্তায় বিক্ষোভকারীদের ঢল সামলাতে গুলি চালাতে হয় পুলিশকে, আর সেখানেই নিহত হন 19 জন তরুণ। কিন্তু এই রক্তপাত দমাতে পারেনি ক্ষোভ, বরং আগুন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। ভাঙচুর চলে সংসদ, সুপ্রিম কোর্ট, মন্ত্রী এমপিদের বাড়ি এবং সরকারি ভবনে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারি বাসভবনেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এমনকি প্রেসিডেন্ট রামচন্দ্র পৌরেলের শীতল আবাসও রক্ষা পায়নি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। ধসে পড়ে পুরো সরকার। ফলে মাত্র 48 ঘন্টার মধ্যেই নেপাল জুড়ে এক ঐতিহাসিক গণবিস্ফোরণের ছবি বিশ্ব দরবারে স্পষ্ট হয়ে ওঠে। আর নেপালের এই সাম্প্রতিক গণ আন্দোলন ভারতের জন্য এক বড় সতর্কবার্তা। মাত্র 48 ঘন্টা একটি সরকারের পতন দেখিয়েছে তরুণ প্রজন্মের ক্ষোভকে অবমূল্যায়ন করা কতটা ভয়ঙ্কর হতে পারে। ভারতের ক্ষেত্রেও কিছু দিক খেয়াল রাখা খুবই জরুরি। প্রথমত, নেপালের মতো ভারতেও বিপুল সংখ্যক তরুণ ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত। সমাজ মাধ্যম শুধু বিনোদনের নয়, রাজনৈতিক সচেতনতা এবং প্রতিবাদের অন্যতম হাতিয়ার। তাই হঠাৎ করে নিয়ন্ত্রণ বা সেন্সরশিপ চালালে তা ক্ষোভের বিস্ফোরণে রূপ নিতে পারে। দ্বিতীয়ত, বেকারত্ব এবং দুর্নীতি। নেপালের আন্দোলনের নেপথ্যে যেমন দুর্নীতি এবং চাকরির অভাব ছিল, তেমনি ভারতেও এগুলো একটা বড় চ্যালেঞ্জ। তরুণদের আশাভঙ্গ হলে ক্ষোভ দ্রুত বিস্ফোরিত হতে পারে। অর্থাৎ সার কথা হলো, নেপালের অভিজ্ঞতা মনে করিয়ে দিচ্ছে তরুণ প্রজন্মের আস্থা এবং গণতান্ত্রিক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা না গেলে যে কোনো গণতন্ত্রেই হঠাৎ বিস্ফোরণ ঘটতে পারে। তবে এখানেই শেষ নয়। বিশ্লেষকরা বলছেন এই আন্দোলনের পিছনে থাকতে পারে এক বৈশ্বিক শক্তির ছায়াও। কারণ মনে রাখবেন, ওলি ছিলেন চীনের ঘনিষ্ঠ নেতা। ভারত এবং পশ্চিমা দুনিয়া বহুদিন ধরেই তার নীতির বিরোধিতা করে আসছিল। তাহলে কি এবারও আন্তর্জাতিক স্বার্থে আগুনে ঘি ঢালা হলো? শ্রীলঙ্কায় যেমন ভারত চীন টানাপোড়েন ছিল, বাংলাদেশে যেমন গণতন্ত্র এবং ভূ রাজনীতি ছিল ফ্যাক্টর, ঠিক তেমনিভাবেই নেপালের অস্থিরতাতেও থাকতে পারে বাইরের হাত। এখন প্রশ্ন হচ্ছে, এর ফল কি? নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছাত্র যুবকরা জিতেছে, কিন্তু রাজনৈতিক শূন্যতায় কে আসবে সামনে? আর বৈশ্বিক শক্তিগুলো ভারত, চীন, আমেরিকা এখন এই শূন্যস্থান দখল করতে চাইবে। তো বন্ধুরা, ইতিহাস বলে দেয়, যেখানে জনতার রক্ত ফুটে সেখানে ক্ষমতার সিংহাসন কাঁপতে বাধ্য। কিন্তু এই রক্তের বিনিময়ে জনগণ কি সত্যিই নিজের ভবিষ্যৎ রক্ষা করতে পারছে, নাকি শুধু অন্য কারো স্বার্থসিদ্ধির খেলায় তারা ব্যবহৃত হচ্ছে? এই নিয়েই ভাবার সময় এসেছে।